আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাসে আমরা কথা বলবো গণিতের অ্যাসাইনমেন্ট 1 নিয়ে, অর্থাৎ তৃতীয় সপ্তাহে প্রদত্ত সপ্তম শ্রেণী গণিতের প্রথম অ্যাসাইনমেন্ট। এই জিওমেট্রিটি অনেক ইউটিউব কন্টেন্ট আমি দেখেছিলাম। আসলে আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর এবং আরও সহজভাবে এই জ্যামিতি উপস্থাপন করা যায়। তো আজকে আশা করি এই জ্যামিতি এত সুন্দর করে বোঝাবো তোমরা নিজেদের ক্লাস 8 ও এটি কাজে লাগাতে পারবে, প্লাস তোমাদের এখন যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট অত্যন্ত সুন্দরভাবে সেটি তুলে ধরতে পারবে। তো আমরা শুরুতেই এই কোশ্চেনটি এখানে ডিসকাস করব, ক্রিয়েটিভ কোশ্চেন 1, দেন ক্রিয়েটিভ কোশ্চেন 2, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তো এই যে এইখানে একটি চিত্র, আমরা জানি যে এই কোশ্চেনটি আমাদের অষ্টম অধ্যায় থেকে, অর্থাৎ সমান্তরাল সরলরেখা থেকে কোশ্চেনটি করা হলো। চিত্রে BA এবং CE রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। এই যে AB রেখা অথবা BA রেখা, এই দুটি রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল। এই দুটি সমান্তরাল রেখার উপর বেস করে এখানে তিনটি কোশ্চেন করা হলো। BAC অ্যাঙ্গেল, যেমন ধরো BAC অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটিকে মেনশন করা হলো BAC অ্যাঙ্গেল। আর ACE, অর্থাৎ যেখানে ACE অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটিকে মেনশন করা হলো। এই দুটি অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক লিখো। তো খুবই সহজ কোশ্চেন, তোমরা সবাই আশা করি জানো, এরা হচ্ছে একান্তর কোণ সম্পর্ক। এখন একান্তর কোণটি, হ্যাঁ, তোমার হয়তো শুধু একান্তর কোণ লিখলেই তোমার আনসার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমরা একটু দেখাচ্ছি। দেখো, এভাবে যখন দুটি সমান্তরাল সরল রেখা থাকবে, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সমান, আর এর মধ্যে যদি একটি ছেদক রেখা যদি এভাবে থাকে, এই যে কোণগুলো হয় এদেরকে বলা হচ্ছে একান্তর কোণ। এই কোণটি যদি আমার 30 ডিগ্রি হয়, তাহলে এইটিও 30 ডিগ্রি হবে, অর্থাৎ একান্তর কোণগুলো সমান। তাহলে বলতে পারে এই পাশে যে কোণটি হবে, তাহলে এই পাশের কোণটিও সমান। এই পাশের কোণ যদি 150 ডিগ্রি হয়, তাহলে এটিও 150 ডিগ্রি হবে। এখন দেখো, যদি সমান্তরাল সরলরেখা দেখতে এইরকম হয়, তাহলে তুমি যদি এইভাবে একটি ছেদক অঙ্কন করো, তাহলে এই কোণের সাথে এটি হচ্ছে একান্তর কোণ, এটির সাথে এটি হবে একান্তর কোণ। এখন দেখো, এই যে এই দুটি রেখা হচ্ছে সমান্তরাল, এই দুটি রেখা হচ্ছে সমান্তরাল, আর এটি হচ্ছে তাদের ছেদক। তাহলে ছেদকের দুই পাশে সমান্তরাল রেখার ভিতরে যে দুটি কোণ হয়, এদের হচ্ছে আমরা বলতে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমরা ক প্রশ্নের উত্তর কিভাবে লিখব, যদি আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে লিখি, তাহলে ক এ প্রশ্নের যদি সমাধান আমরা লিখি, উত্তর ক প্রশ্ন নাম্বার 1, এটি হচ্ছে আমাদের প্রশ্ন 1। ক এর উত্তর হচ্ছে BAC অ্যাঙ্গেল ও ACE অ্যাঙ্গেল পরস্পর দুইটি একান্তর কোণ, দুইটি একান্তর কোণ। সুতরাং আমরা এখানে লিখতে পারি BAC কোণ ইকুয়ালস টু ACE কোণ, অর্থাৎ একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে ঠিক এইটুকু কথা লিখলে আমাদের এ এর আনসার কমপ্লিট হবে 2 মার্কের জন্য। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে দুইটি একান্তর কোণ, আর একান্তর কোণ হচ্ছে পরস্পর সমান। এখন আমরা খ প্রশ্নের আনসার দিব। খ প্রশ্নের আনসার, তাহলে তোমরা এইটুকু লিখে নিলেই তোমাদের কাজ কমপ্লিট হবে। এখন দেখো, খ প্রশ্নটিকে যদি আমরা আনসারটি অত্যন্ত সুন্দরভাবে যদি দেখি, দেখাও যে BAC কোণ, তাহলে আগে আমরা একটু মেনশন করে নিচ্ছি BAC কোণটি কোথায়। BAC কোণ, এই কোণের কথা বলা হলো। আর ABC কোণ হচ্ছে এখানে। এই দুটি কোণকে একসাথে যোগ করলে ACD কোণ, এই দুটি কোণকে একসাথে যোগ করলে আমি এই কোণটি পাবো, ACD কোণ। তাহলে তোমরা আশা করি সবাই জানো যে একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার দুটি বিপরীত অন্তস্থ কোণের সমান। তো যদি দেখো, এখন আমরা একটু ব্যাখ্যা করে আসি আগে। এইভাবে একটি সরল রেখা দেখো, এখানে একটি ত্রিভুজ আঁকো, এই ত্রিভুজের মধ্যে এটি হচ্ছে বহিস্থ কোণ। যে কোনো একটা রেখাকে তুমি বর্ধিত করো, বহিস্থ কোণ। তোমার যদি ত্রিভুজটি যদি দেখতে এইরকম হয়, তুমি এখন এই রেখাটিকে বড় করো, করলে এখানে যে বহিস্থ কোণ হবে,
অথবা তুমি এই রেখাটিকে বৃদ্ধি করতে পারো, করলে এখানে একটি বহিস্থ কোণ হবে। তাহলে ত্রিভুজে যে কোনো একটা রেখাকে আমরা প্রসারিত করলে তাকে একটি বহিস্থ কোণ তৈরি হয়। এই বহিস্থ কোণটি হচ্ছে তার বিপরীত অন্তস্থ দুটি কোণের যোগফলের সমান। এটি একটি সূত্র। অর্থাৎ এই যে দেখো, এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের সাথে একটি কোণ লাগানো আছে ত্রিভুজের। তাহলে এই কোণকে বাদ দিলে আরো দুটি কোণ থাকে। তাহলে এই বহিস্থ কোণ হচ্ছে দুটি বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এবার দেখো, তাহলে এই বহিস্থ কোণটি হবে তার সাথে লাগানো এই কোণটি বাদ দেওয়ার পরে বাকি যে দুটি কোণ থাকবে এই দুটি কোণের যোগফলের সমান। যেমন ধরো, এটা যদি তোমার 100 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এটা আমার 40 ডিগ্রি হবে, কারণ 60 এর 40 হচ্ছে এই 100 এর সমান। অথবা আমরা বলতে পারি এখানে যদি আমার 160 ডিগ্রি হয়, 160 ডিগ্রি হয়, আর এইটা যদি আমার 80 ডিগ্রি হয়, তাহলে এইটা 80 ডিগ্রি হলে এইটাও আমার 80 ডিগ্রি হবে। তাহলে কারণ দুটি বহিস্থ কোণটি হচ্ছে বিপরীত দুটি কোণের যোগফলের সমান। এই যে, তাহলে আমরা এইটিকে এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে দেখাবো যে কিভাবে একটি বহিস্থ কোণ তার বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তাহলে যদিও এটি ত্রিভুজ সংক্রান্ত, সমান্তরাল সরলরেখার শর্ত ব্যবহার করে এটি আমরা প্রমাণ করতে পারবো। এই জন্য এটি আমাদের অষ্টম অধ্যায়ের সমান্তরাল সরলরেখার সাথে সম্পৃক্ত। চলুন দেখে আসি। প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা এখানে লিখি, আগে আমরা একটু চিত্রের বর্ণনাটা দেই, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে প্রদত্ত চিত্র AB সমান্তরাল। এখানে লিখে নিতে পারো AB সমান্তরাল CE। তুমি মুখে সমান্তরাল লিখতে পারো অথবা সমান্তরাল চিহ্ন ব্যবহার করতে পারো। AB সমান্তরাল CE, AC তাদের ছেদক, AC ও আরো একটি ছেদক হচ্ছে BD। AC ও BD দুইটি ছেদক। প্রমাণ করতে হবে যে এখন যে তথ্যটি দেওয়া আছে সেটি প্রমাণ। BAC কোণ প্লাস SABC কোণ, ABC কোণ ইকুয়াল ACD কোণ। এটি আমরা প্রমাণ করব। অর্থাৎ যে কোশ্চেনটি দেওয়া আছে সেই কোশ্চেনটি আমরা লিখে নিচ্ছি। তাহলে এখানে আমাদের নতুন করে অঙ্কন, অর্থাৎ নতুন করে কোনো কিছু, কোনো একটি সরলরেখাকে সম্প্রসারণ করা বা কোনো একটি নতুন করে যোগ করা, এটি আমাদের প্রয়োজন না। তাই এখানে আমাদের অঙ্কনের প্রয়োজন হবে না, আমরা ডিরেক্টলি লিখে নিচ্ছি প্রমাণ। তাহলে প্রমাণ কিভাবে স্টার্ট করব, সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা পার্ট করে তুমি ভ্যালু বের করো। BAC অ্যাঙ্গেল, জাস্ট ফাইন্ড আউট দিস ওয়ান। BAC অ্যাঙ্গেলটি হচ্ছে এটি, BAC অ্যাঙ্গেল। এখানে BAC অথবা CAB, অর্থাৎ এই মাঝখানে থাকবে BAC অ্যাঙ্গেল। এখানে দেখো তো, BAC অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলের সমান। আমি এই নাম্বার কোশ্চেনে তোমাদেরকে বলে আসছি যে BAC অ্যাঙ্গেল, ACE অ্যাঙ্গেল এরা হচ্ছে একান্তর কোণ। তার মানে BAC অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সমান। দেখো ছোট্ট করে স্টার মার্ক করা, এইটুকু অ্যাঙ্গেল এটার সমান। এটা যদি 60 হয় এখানে 60, এটা 50 হলে এখানে 50, কারণ তারা একান্তর কোণ। তাহলে আমি এখানে লিখতে পারি কি, প্রমাণের মধ্যে AB, আমি আবার একটু মেনশন করব, AB সমান্তরাল CE, এবং তাহলে এইখানে যে ছেদকটি হচ্ছে দুটি সমান্তরাল, মাঝখানে যে ছেদক AC হচ্ছে ছেদক, AC ছেদক হলে, তাহলে দুটি ছেদক হলে আমরা একান্তর কোণটি লিখব কি, BAC অ্যাঙ্গেল ইকুয়াল ACE অ্যাঙ্গেল। এই দুটি কোণ সমান। তাহলে পাশে একটু সাইড নোট দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে একান্তর কোণ। এটি আমরা সাইড নোট দিয়ে দেখিয়ে দিচ্ছি একান্তর কোণ।
তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন ব্যবহার করতে পারি, ইকুয়েশন নাম্বার 1। আবার এবার দেখো দ্বিতীয় অপশন, আবার এবার এই অংশটি আমাদের আসছে বিএসি। দেখো বিএসি অ্যাঙ্গেলের একটা ভ্যালু আসছে, এখন আমি এবিসি অ্যাঙ্গেলের ভ্যালু বের করব। তাহলে just find out where is ABC. ABC is this angle ABC or CBA. এখন ABC অ্যাঙ্গেলটা হচ্ছে এটার সমান, এখানে তুমি পেন্সিল ইউজ করে স্কয়ার করতে পারবে। যেমন আমি যদি তোমাকে একটু এক্সপ্লেন করে দেখো, এইভাবে যদি সমান্তরাল সরলরেখা থাকে এই অ্যাঙ্গেলের সাথে এটা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ, এটি হচ্ছে তাদের ছেদক। তাহলে এটি অনুরূপ কোণ, অনুরূপ কোণের ছেদক। তাহলে বি এর সাথে এবিসি অ্যাঙ্গেলের সাথে ইসিডি অ্যাঙ্গেল হচ্ছে সমান, অর্থাৎ তারা অনুরূপ কোণ। তাহলে দেখো এখানে আবার আমি এখন মেনশন করব, এখানে এবি আমরা ব্ল্যাক পেন ইউজ করি, এবি সমান্তরাল সিই, এবং নতুন করে যে ছেদক, দেখো দুটি সমান্তরাল সরলরেখার সাথে এখানে যে ইকুয়েশন নাম্বার 1, আচ্ছা এটি প্রয়োজন হবে না, তোমাদের বইতে ইকুয়েশন লিখে না। এবার আমি ছেদক দুটি সমান্তরাল সরলরেখাটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিই, এবার এই লাইনটি হচ্ছে তাদের ছেদক, অর্থাৎ দুটি সমান্তরাল রেখাকে ছেদ করে যাচ্ছে, এটার নাম আমি হচ্ছে বিডি। বিডি তাদের ছেদক, এটি হচ্ছে তাদের ছেদক। তাহলে এটি হচ্ছে আমাদের কোশ্চেনের তথ্য। তাহলে আমরা কি লিখতে পারি, বিডি তাদের ছেদক। তাহলে এ বি সি কোণ হচ্ছে ইসিডি কোণের সমান। তাহলে এখানে সাইড নোট হচ্ছে অনুরূপ কোণ, এটি হচ্ছে অনুরূপ কোণের সমান। তাহলে আমার দেখো এই যে বাম পাশে এখানে দুটি কোণ, এইখানে একটি কোণের ভ্যালু আসছে আর বাকি কোণের ভ্যালু হচ্ছে এখানে। এখন দেখো বাম পাশে যে দুটি কোণ তার মাঝখানে হচ্ছে প্লাস, তার অর্থ এই দুটিকে আমি যদি প্লাস করি, এই একটি আসবে এখানে, একটি হচ্ছে এখানে, তার মানে আমার বাম পাশ মিলে যাবে। দেখো বিএসি এবিসি, এখন এই দুটিকে যদি আমি প্লাস করি তাহলে বাম পাশের সাথে বাম পাশে প্লাস করব, ডান পাশের সাথে ডান পাশে প্লাস করব। তাহলে দেখি আমরা কি পাই। তাহলে আমরা এখানে সুতরাং আমরা যদি এখানে প্লাস করি, দেখো তো প্লাস করলে কি আসে। আগে আমি এটি প্লাস করব, বিএসি অ্যাঙ্গেল, এটির সাথে আমি যদি প্লাস করি তাহলে এখানে বাম পাশে হচ্ছে এবিসি অ্যাঙ্গেল। তাহলে বাম পাশে আমি প্লাস করলাম, তাহলে বাম পাশে প্লাস, এবার এখানে ডান পাশে হচ্ছে এসিই, আর এই পাশে ডান পাশে হচ্ছে এটা হচ্ছে ইসিডি। এখন দেখো প্লাস করলাম, ইকুয়েশন বামের সাথে বাম, ডান পাশের সাথে ডান পাশ। এখন আমরা রিভিউ করব, এখানে দেখো যে বাম পাশে যে ভ্যালু আসছে এটা আমার এখানে চলে আসছে, তাহলে এখানে আর নতুন করে কোনো ক্যালকুলেশন করতে হবে না, এইটি আমাদের অলরেডি আসছে। এখন ডান পাশে এই দুটি অ্যাঙ্গেলকে যদি আমি প্লাস করে এই কাজটি করতে পারি, এসিই ইসিডি, এই দুটাকে প্লাস করে আমি দেখব এসিডি আসে কিনা। তাহলে যদি আসে, এখন খেয়াল করো এসিই, আমি একটু বের করি এসিই কোথায় আছে, এসিই, তাহলে এতটুকু হচ্ছে এসিই, এটার সাথে আমি প্লাস করব ইসিডি। এখন এটার সাথে যদি আমি ইসিডি প্লাস করি তাহলে ইসিডি প্লাস করলে এইটুকু, তাহলে এই পাশের সাথে যদি আমি এই পাশটা প্লাস করি তাহলে একসাথে দুটো হয়ে যাচ্ছে, একসাথে দুটো হয়ে গেলে তাহলে এসিডি, অর্থাৎ এই ছোট দুটি কোণকে প্লাস করলে এই পুরো বড় কোণটি পাওয়া যাবে, তাহলে এটার নাম হচ্ছে এসিডি। তাহলে আমি বলতে পারি এখানে ইকুয়ালস টু এসিডি। তাহলে আমাদের কি आंसर আসছে দেখো, এবিএসি প্লাস এবিসি এর যে ভ্যালু, এর ভ্যালু হচ্ছে এসিডি। তাহলে এটি আমাদেরকে দেখাতে বলছে, তাহলে দেখানো হলো। তাহলে আমরা आंसरটি কিভাবে লিখব, সুতরাং আমাদের आंसर বিএসি অ্যাঙ্গেল প্লাস এবিসি অ্যাঙ্গেল ইকুয়ালস টু এসিডি অ্যাঙ্গেল। যেহেতু বলছে দেখাতে, আমরা বলবো দেখানো হলো, দেখানো হলো। তাহলে এটি আমাদের কাজ কমপ্লিট। তাহলে খুব বেশি কাজ না, মাত্র দুটি সমান্তরাল সরলরেখা, একটি হচ্ছে ছেদক, এখান থেকে একান্তর কোণ,
আবার দুটি সমান্তরাল সরলরেখার সাথে অন্য একটি ছেদক আসবে অনুরূপ কোণ। যেহেতু এখানে প্লাস, তাহলে একান্তর কোণ আর অনুরূপ কোণ দুটিকে প্লাস করব, ডান পাশে এই দুটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে প্লাস করলে বড় অংশটি পাবো। তাহলে আমাদের খ কমপ্লিট। খুবই সহজ এবং সুন্দরভাবে তোমরা আনসার করতে পারবে। আশা করি তোমাদের এটি কমপ্লিট। এখন আমরা দেখাবো গ। প্রমাণ করো যে ABC প্লাস BCE ইকুয়াল 2 সমকোণ। তাহলে আশা করি তোমরা সবাই জানো 2 সমকোণ, এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ হচ্ছে 180 ডিগ্রি। কখনো কখনো তোমাকে এখানে 2 সমকোণ না লিখে 180 ডিগ্রি বলতে পারে, অথবা 90 মাল্টিপ্লাই 2 বলতে পারে। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নে আনসার করব। খুবই সহজ আনসার, দেখো একটু দেখলেই তোমরা পারবে। প্রমাণ করো যে এত ইকুয়ালস টু এত। ঠিক আগের মতো শুরু করো, যেভাবে আনসার আমরা স্টার্ট করেছিলাম। গ, আগের তথ্যগুলো কাজে লাগবে। AB সমান্তরাল CE, AE সমান্তরাল CE, AC এবং BD তাদের ছেদক। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করবে? এই যে এখান থেকে দেখে লিখো ABC, প্রশ্ন থেকে ABC অ্যাঙ্গেল প্লাস BCE অ্যাঙ্গেল, এটি হচ্ছে 2 সমকোণ। আশা করি তোমরা সবাই জানো 2 সমকোণ হচ্ছে 180 ডিগ্রি। এক সমকোণের 90 আর এক সমকোণের 90, তাহলে 180, অর্থাৎ অথবা সরল কোণ বলতে পারে। এটি আমরা দেখাবো। চলুন তাহলে প্রমাণের অংশটির মধ্যে প্রমাণ কিভাবে শুরু করব। এবার দেখো আগের চিত্রে যে কাজগুলো করেছি এগুলো আমরা মুছে নিচ্ছি, এখানে আমাদের প্রয়োজন হবে না। একটু মুছে নাও তোমরা, নতুন করে আমরা দাগ ইউজ করব যেগুলো প্রয়োজন হবে। ওকে, তাহলে এখন আমাদের ABC, এখন দেখি তো ABC এর যে ভ্যালু বের করব, ABC আর BCE এই দুটি কোণ হচ্ছে BCE মিলে এক সমকোণ। ওকে, আগে আমি ABC এর একটা ভ্যালু বের করে নিচ্ছি। তাহলে শুরুতে আমরা একটু বের করে নিই ABC কোণ। তাহলে ABC এর একটা ভ্যালু বের করে নিচ্ছি আমরা। কিভাবে বের করতে পারি? ABC এর সাথে ওখানে সম্পর্ক হচ্ছে AB সমান্তরাল CE এবং তাদের ছেদকটি হচ্ছে AC, তাদের ছেদক। সুতরাং ছেদক যদি এটি হয় তাহলে আমরা কি বলতে পারি? ABC কোণ। তাহলে একটু আগে বলে আসছি ওদের যে একান্তর কোণ ACE কোণ। ABC কোণ ইকুয়াল ACD BCE। ABC কোণ, তাহলে আমরা এই দিকে আসবো, আমাদের ভুল হয়ে যাচ্ছে। দেখো এই কোণটির সাথে যদি আমি এইটাকে অ্যাড করি, ভালো করে বুঝো, এখানটা মজার জিনিস হচ্ছে যদি এই বড় কোণটির সাথে আমার এখানে হচ্ছে দুটি কোণ, দেখো ওদের প্রশ্নে যে দুটি মেনশন করা ABC, তাহলে একটি হচ্ছে ABC কোণ আর একটি হচ্ছে BCE। তাহলে এখন যদি BCE কোণ, এই দুটি কোণকে আমি 180 অথবা 2 সমকোণ দেখাবো। আমরা সবাই জানি যে যদি এই কোণটির সাথে যদি কোনোভাবে আমরা এটাকে কানেক্ট করতে পারি তাহলে আমরা এখানে বলবো 2 সমকোণ, কারণ আমরা জানি এটা সরলরেখার মধ্যে 2 সমকোণ হয়। কিন্তু প্রশ্নে আমাকে বলছে এইটুকু, এই যে কোণের সাথে এটা, তাহলে আমরা কি দেখাতে পারবো এটার সাথে এটা সমান? তাহলে এই কোণটাকে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে এটার আর এটার যোগফল একসাথে একটা সরলরেখা আসবে। তাহলে কিভাবে স্টার্ট করতে পারি? তাহলে AC ছেদকটাকে ইউজ করব না, আমরা এখানে যে জিনিসটা লিখব BD তাদের ছেদক, BD হচ্ছে তাদের ছেদক। তাহলে BD তাদের ছেদক হলে তাহলে
অনুরূপ কোণটি হচ্ছে এবিসি ইকুয়াল ইসিডি। ইসিডি পাশের সাইড নোট অনুরূপ কোণ, অনুরূপ কোণ, এটি হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এবার আমরা লিখতে পারি সুতরাং আমাদের যে বাম পাশ আছে কত আছে দেখো, এ বি সি প্লাস বি 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 সি ই ইকুয়াল, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু দাঁড়াচ্ছে এ বি সি এর ভ্যালু এখান থেকে লিখো, এ বি সি এর ভ্যালু এত ইকুয়াল, সুতরাং এত ইকুয়াল এ বি সি এর ভ্যালু হচ্ছে ই সি ডি, এটি পাচ্ছি প্লাস এটিকে রেখে দিব বি সি ই, যেভাবে সেভাবে রেখে দিচ্ছি। এখন দেখো তো এই দুইটি কোণকে যদি আমি প্লাস করি আমার কি আসে, ইসিডি, ইসিডি এই অংশটি পাচ্ছি ইসিডি। এটির সাথে আমি বিসিই, এবার আমি বিসিই এই যে নীল অংশটি, বিসিই হচ্ছে নীল অংশটি, তাহলে দেখো এখানে নীল আর কালো এই দুটিকে একসাথে করলে আমরা এই পুরো অ্যাঙ্গেলটি পাবো। তাহলে একসাথে করলে আমরা কি পাচ্ছি, এখানে একসাথে করলে যে অংশটি পাবো এটার নাম আমি যদি বলি বিসিডি, বিসিডি ইকুয়াল বিসিডি, যেহেতু একটা এই দেখো বিসিডি এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে বিসিডি, আর বিসিডি যেহেতু একটা সরল রেখার মধ্যে, যেমন দেখো একটা সরল রেখার যে কোনো বিন্দুতে এইখানে যে কোণ তৈরি হয় এটাকে বলা হচ্ছে সরল কোণ। তাহলে আমরা লিখতে পারি এটির নাম হচ্ছে সরল কোণ। আর সরল কোণের ভ্যালু হচ্ছে আমরা জানি যে একটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ, তাহলে এটিকে আমরা লিখতে পারি 2 সমকোণ। তাহলে আমাদের আনসারটি কমপ্লিট। তাহলে এটির ভ্যালু হচ্ছে এত। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, সুতরাং আমরা কি লিখব, এ বি সি কোণের সাথে যদি আমি বিসিই কোণ যোগ করি তাহলে আমি কি পাবো, 2 সমকোণ পাবো, 2 সমকোণ। তাহলে এটি আমাদের বলছে প্রমাণ করতে, তাহলে আমরা লিখে দিব প্রমাণিত। তাহলে এটি হচ্ছে তোমাদের আনসার। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে তোমরা লিখতে পারবে। এভাবে একটি ক্রিয়েটিভ কোশ্চেন, এই কোশ্চেনগুলো 7 এবং 8 এ অলমোস্ট সেম, তোমরা যারা ভালো করে বোঝো ক্লাস 8 এও তোমরা কাজে লাগাতে পারবে। এখন আমরা ধারাবাহিকভাবে দেখাবো যে কিভাবে 7টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়, যেই প্রশ্নগুলো আমাদের কোশ্চেনে দেওয়া। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম, সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তাহলে আগে আমার মনে হচ্ছে প্রশ্নটি লিখি, তারপরে আমরা উত্তর লিখব। প্রশ্ন নাম্বার হচ্ছে 1, প্রশ্ন এখানে যদি লিখি সংখ্যার একক স্থানে, সংখ্যার একক স্থানে, কোন একটি সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে, কোন অঙ্ক থাকলে, সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ, সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তাহলে এখানে দুটো জিনিস তোমাকে জানতে হবে, একক স্থান এবং দশক স্থান এই সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, আর হচ্ছে পূর্ণবর্গ। কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, আমি যদি এই প্রশ্নের আনসারটি দেওয়ার আগে তোমাদেরকে এখানে একটু রিভিউ করি, এটি তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে না, যদি লিখো তাহলেও হবে। আমরা একটু রিভিউ করে আসি। 1 কে যদি আমি বর্গ করি তাহলে 1 গুণন 1 সমান 1। 2 সংখ্যাটিকে যদি আমি বর্গ করি তাহলে 2 গুণন 2 সমান, আমরা বাংলায় লিখি সেটি আমাদের বেস্ট হবে। 1 এর বর্গ যদি আমরা 1 এর বর্গ বলি, অর্থাৎ 1 স্কয়ার করলে 1 গুণন 1 সমান 1। এবার যদি আমি 2 এর বর্গ করি তাহলে 2 গুণন 2 ইকুয়াল 4।
এবার 3 কে যদি আমি বর্গ করি, একটু পরে আমাদের এটা কাজে লাগবে। 3 এর বর্গ হচ্ছে 3 গুণন 3 সমান হচ্ছে 9। আর 4 এর বর্গ, 4 এর যদি ঠিক একইভাবে বর্গ করি, 4 4 16। এবার যদি আমি 5 এর বর্গ করি তাহলে 5 গুণন 5 হচ্ছে 25। 6 এর যদি আমি বর্গ করি, 6 গুণন 6 36। তারপর হচ্ছে 7 এর যদি আমরা বর্গ করি তাহলে 7 গুণন 7 ইকুয়াল টু 7 7 49। 8 এর যদি আমি বর্গ করি, 8 গুণন 8 ইকুয়াল টু 64। তারপরে 9 কে যদি আমি বর্গ করি, 9 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 গুণন 9 সমান সমান 81। তারপর 10 কে যদি আমি বর্গ করি, 10 গুণন ইকুয়াল টু হচ্ছে 100। আর বেশি লিখতে হচ্ছে না। এখন যদি প্রশ্ন করা হয় কোন সংখ্যাগুলো বর্গ সংখ্যা, যেমন ধরো 1, তারপরে হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 1, একটা সংখ্যা হচ্ছে 3, আরেকটা সংখ্যা হচ্ছে 4, আরেকটা সংখ্যা হচ্ছে 7। এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা হচ্ছে বর্গ সংখ্যা? তাহলে আমি বলবো 1 হচ্ছে বর্গ, 4 হচ্ছে বর্গ, কিন্তু 3 বর্গ নয়, 7 বর্গ নয়। দেখো তো যেই বর্গ সংখ্যাগুলো আসে এর মধ্যে 1 আছে এবং 4 আছে। 4 হচ্ছে 2 এর বর্গ আর 1 হচ্ছে 1 এর বর্গ। তাহলে যদি বর্গ সংখ্যা বলে তাহলে 1 এবং 4। ঠিক একইভাবে 1 4 9 16 25 37 39 64 81 100 সরি 121 এই সব 144 এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। যেমন এখানে 5 বর্গ নয়, 8 বর্গ নয়, 9 বর্গ 10 বর্গ নয়, 11 বর্গ নয়, আবার 16 বর্গ সংখ্যা। কারণ 16 কে 4 স্কয়ার আকারে লেখা যায়। তো এই যে বর্গ সংখ্যার মজার একটা ব্যাপার হচ্ছে, দেখো এই যে যদি এখানে 16টি কাঠি থাকে, বর্গ সংখ্যার যে মজার তথ্য দেখো, এই যে এখানে 16 মানে হচ্ছে 4 গুণন 4 ইকুয়াল টু 16। মোট 16টি কাঠি, তুমি এই দিকে হচ্ছে 4 আবার এই দিকে 4, অথবা এই দিকেও 4 থাকবে এই দিকেও 4 থাকবে, প্রতিটা লাইনে 4। এই জন্য এই 16কে আমি বর্গ আকারে সাজাতে পারবো। এই জন্য 16 হচ্ছে বর্গ সংখ্যা। আর বর্গের প্রতিটা লম্ব এবং প্রস্থ হচ্ছে 4 আর 4। ঠিক এই জন্য যেমন 9 কে 3 3 করে সাজাতে পারবো, 25 কে 5। সো এখন যদি আমরা আমাদের প্রশ্নের আনসারগুলো ইউজ করি, কোন সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সেটি। এবার দেখো তো আমাদের একক স্থানে কোন কোন অঙ্কগুলো আছে। একক স্থানে আমরা দেখব, তোমরা জানো যে এখানে হচ্ছে একটি সংখ্যা, এই জন্য একক স্থানে হচ্ছে এখানে 1। এখানে একক স্থান একটি সংখ্যা, একক স্থানে হচ্ছে 4। এখানে একটি সংখ্যা, তাহলে একক স্থানে হচ্ছে 9। এখানে একক স্থানে 6, দশক স্থানে হচ্ছে 1, তাহলে একক স্থানের সংখ্যাটি হচ্ছে 6। একক স্থানে 5, দশক স্থানে 2, তাহলে একক স্থানের সংখ্যাটি হচ্ছে 5। একক স্থানে 6, দশক স্থানে 3, একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6। অলরেডি আমরা লিখে নিছি, আমাদের লাগবে না। এখানে একক স্থানে 9 অলরেডি চলে আসছে। এখানে একক স্থানে হচ্ছে 4 আসছে। এখানে একক স্থানে হচ্ছে 1 অলরেডি আমরা লিখে নিচ্ছি। এখানে একক স্থানে হচ্ছে 0। তাহলে দেখো এই সংখ্যাগুলো সবসময় একক স্থানে থাকে। তাহলে এর বাইরে আর কি কি সংখ্যা আছে যেগুলো একক স্থানে থাকে না? তাহলে 2 আছে, তারপরে 3 আছে, 2 আছে, 3 আছে, তারপরে 4 5 6 7 আছে, 8 থাকবে। তাহলে এই সংখ্যাগুলো একক স্থানে নাই, এরা একক স্থানে নাই, এরা হচ্ছে আছে। দেখো কতগুলো সংখ্যা নিয়ে আমরা টেস্ট করে দেখলাম যারা একক স্থানে আছে, আর 1 থেকে 10 এর মধ্যে এই সংখ্যাগুলো যারা একক স্থানে নাই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সেটি পূর্ণবর্গ হবে না। যেমন এই সংখ্যাগুলো যদি একক স্থানে থাকে তাহলে পূর্ণবর্গ হবে না। যেমন যে কোনো একটা সংখ্যা বলো 22, একক স্থানে হচ্ছে 2। আরো একটা সংখ্যা বলতে পারো 42, একক স্থানে হচ্ছে 2। আরো একটা সংখ্যা বলতে পারো 52, একক স্থানে হচ্ছে 2। অর্থাৎ এদেরকে আমি কখনোই বর্গ আকারে লিখতে পারবো না। যেমন 5 এর বর্গ হবে না, 6 এর বর্গ এটা না, 8 এর বর্গ এটি হবে না। ঠিক একইভাবে দেখো 8। এবার তুমি যেমন দেখো 1 1 8, এটিকে একক স্থানে যখন 8 থাকবে এটি কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যাবে না এভাবে। অথবা 7 দিয়ে দেখো, যেমন 37 এর কথা বলো, এটি কোনো সংখ্যার বর্গ হবে না। অথবা 107 এর কথাই বলো, একক স্থানে যখন 7 থাকবে তখন এটিকে বর্গ আকারে লেখা যাবে না। তাহলে কোন একটি সংখ্যার একক স্থানে 2 3 7 8 এই চারটি সংখ্যা থাকলে ওই সংখ্যাগুলোকে কখনো বর্গ আকারে লেখা যায় না। যেমন অনেক বড় সংখ্যা হয়, যেমন দেখো
0.00008, এটিকে কখনো বর্গতে লেখা যাবে না, কারণ তার একক স্থানীয় অঙ্কের মধ্যে হচ্ছে 8। এই সংখ্যাগুলো থাকলে তাহলে আমাদের প্রশ্নের আনসার হচ্ছে 2, 3, 7 এবং 8। তাহলে আমরা আনসার কি দিতে পারবো? তাহলে আমরা উত্তর হচ্ছে, এই উত্তরটি হচ্ছে খুবই সহজ এবং সুন্দর একটি কোশ্চেন। উত্তর, কোন সংখ্যার একক স্থানে কোন সংখ্যার একক স্থানে কোন সংখ্যার একক স্থানে 2, 3, 7 এবং 8 থাকলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন দুই একটা উদাহরণ দিলে সুন্দর হয়। যেমন একক স্থানে রাখো, যেমন 42 একক স্থানে হচ্ছে 2, 37, যেমন 3 × 10 = 37 লিখতে পারি, অথবা 3ও রাখতে পারি আমি, যেমন ধরো 3 শেষে থাকলে 103, অথবা 8 কে সামনে রাখো 48। এদের সবার একক স্থানে ওই সংখ্যাগুলো, তাহলে এরা পূর্ণ, যেমন এই সংখ্যাগুলো যেমন এত পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ ওদের একক স্থানে ওই অঙ্কগুলো আছে যারা থাকলে পূর্ণবর্গ হয় না। এখন পরের প্রশ্নে আসো, খুবই সুন্দর এবং সহজ আরো একটি কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটিকে যদি আমরা এখানে আগে কোশ্চেনটি লিখে নিচ্ছি একটু। নাম্বার 2, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে, আচ্ছা যে কোনো একটা সংখ্যা হচ্ছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে, ক এর বর্গ সংখ্যার একক, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানে অঙ্কটি কি হতে পারে? থাকলে ক এর একক স্থানে অঙ্কটি কি হতে পারে? অঙ্কটি কি হতে পারে? শুধু উত্তর লিখবো, তার আগে আমরা একটু যাচাই করব আমাদের। ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে, ক এর একক স্থানে অঙ্কটি কি হতে পারে? ক এর বর্গ সংখ্যার একক স্থানে, তাহলে কিছু সংখ্যার আমরা একক করে আছে, যেমন ধরো 1 এর বর্গ হচ্ছে, একটু আগে আমরা করে আসছি 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 2 এর যদি আমি বর্গ করি তাহলে হবে 4, 3 কে যদি আমি বর্গ করি তাহলে হবে 9, আর 4 কে যদি আমি বর্গ করি তাহলে হচ্ছে 16, তারপরে আমি যদি 5 কে বর্গ করি, 5 স্কয়ার কে যদি আমি করি তাহলে হবে 25, 6 কে করলে আমি হচ্ছে 36, এবার 7 কে যদি আমি বর্গ করি 49, 8 কে যদি আমি বর্গ করে আসি তাহলে 64। এখন আমরা একটু রিভিউ করব। বলছে ক এর বর্গ সংখ্যা, তাহলে মনে করে এরা হচ্ছে ক এর বর্গ সংখ্যা, তাহলে ক এই যে এরা যদি ক হয় তাহলে ক এর বর্গ হচ্ছে এরা হচ্ছে তার বর্গ। এখন বলছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে, তাহলে এখানে একক স্থানে হচ্ছে 1, এখানে একক স্থানে 4, 9, 6, 5, 6, 9, 4, এরা হচ্ছে একক স্থান। এখন আমাকে বলছে একক স্থানে কত হবে? 6। তাহলে আমরা দেখি তো কোথায় একক স্থানে 6 আছে। এখানে একক স্থানে 6, এখানে একক স্থানে 6, তাহলে একক স্থানে 6 বলছে। একক স্থানে 6 হলে ক এর একক স্থানের অঙ্কটি কি হতে পারে? তাহলে ক এর একক স্থানে যদি একক স্থানে 6 হয় তাহলে সংখ্যাটি হতে পারে 4 অথবা 6, কারণ 4 অথবা 6 এই সংখ্যাগুলোকে বর্গ করলে যেই সংখ্যা পাবো তার একক স্থানে হচ্ছে 6। ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি হতে পারে? তাহলে অঙ্কটি হতে পারে 4 এবং 6। তাহলে এটি হবে আমাদের আনসার, কারণ 4 এবং 6 কে বর্গ করলে যেই সংখ্যা পাবো তার একক স্থানে হচ্ছে 6,
এবং দশক স্থানে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, তাহলে আমাদের একক স্থানে 6 আসে শুধুমাত্র 4 এবং 6 এর বর্গ। তাহলে আমরা লিখব, এখান থেকে আমরা আনসারটি লিখব ক এর তাহলে উত্তর কি হবে, ঠিক প্রশ্নের মতো আমরা লিখব উত্তর, ওদের মতো করে সাজিয়ে লিখব। উত্তরটি হচ্ছে উত্তর ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি 4 অথবা 4 ও 6 হতে পারে। তাহলে দেখো এই প্রশ্নটি অ্যাকচুয়ালি তোমার বোঝার জন্য, তুমি যদি এই পাশে এটি লিখো তাহলেও হবে, আর এটি লিখলে তোমার আনসার কমপ্লিট হয়ে যাবে। এটি শুধু তোমার বোঝার জন্য এই পার্টটি। অনেকে এই প্রশ্নে আনসার করেছে, ইউটিউবে আনসার দেওয়া আছে, কিন্তু এটা আসলে এক্সপ্লেন করে নাই। একটা বিষয় তুমি না বুঝি শুধু উপস্থাপন করলে হবে না। একস্থানীয় অঙ্কটি হচ্ছে 6 তখনই আসবে যখন 4 এবং 6 এর বর্গ করব, আর কোন সংখ্যার বর্গের সময় একক স্থানে 6 থাকবে না। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার কমপ্লিট। এখন আমরা অন্য আনসারে যাব। পরের কোশ্চেনটি, এখন 3 নম্বর প্রশ্নের তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের এত সংখ্যাটি বর্গমূলের কত অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি বর্গমূল করে দেখব কত অঙ্ক বিশিষ্ট। নাম্বার 3 দেখো 2 4 3 3 6 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। দিস ইজ দ্য ট বিশিষ্ট। কত অঙ্ক বিশিষ্ট, কত প্রশ্ন দিয়ে আমি লিখতে পারি। তাহলে আমি বর্গমূল করে দেখব 2 4 3 3 6। এটিকে বর্গমূল করার সময় তোমরা সবাই জানো যে আমরা কিভাবে বর্গমূল করি, ডান পাশ থেকে বাম পাশে জোড়া করব। তাহলে এটি হচ্ছে 1 জোড়া, আর এটি হচ্ছে 1 জোড়া, এবার এই দিক থেকে করলে 1 জোড়া 2 জোড়া। তাহলে এরপরে যে সংখ্যাটি থাকবে এটি হচ্ছে সিঙ্গেল। তাহলে আমি যদি এখানে 1 ইউজ করি, 1 এর বর্গ, যদি 1 কে তুমি বর্গ করো তাহলে কত হবে, 1 গুণন 1 সমান 1। তাহলে এখানে হচ্ছে 1। যদি আমি কোনো কারণে 2 ইউজ করতাম, দেখো তো 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে এই সংখ্যা থেকে বড় হয়ে যায়। তাহলে আগে আমি সবচেয়ে বাম পাশের সংখ্যাটি করব অথবা বাম পাশে জোড়া করব। এখন আমি বিয়োগ করব, বিয়োগ করলে এখানে হচ্ছে 1, এখান থেকে 1 জোড়া নামাবো 43। আর এখানে যে কাজটি করব, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে এখানে আমরা 1 এর দ্বিগুণ 2 ইউজ করব। এখনকার বিষয়টি হচ্ছে মজার, যে এখানে তুমি যদি 5 ইউজ করো এখানে 5 হবে, এখানে যদি 4 ইউজ করো এখানে 4 হবে। তাহলে আমি কত গুণ দেখব, এখানে যদি 4 ইউজ করি তাহলে এখানে 24 এর 4 গুণ দেখব এটার কাছাকাছি কিনা, অথবা এখানে 5 ইউজ করলে এখানে 5, যেমন আমি এখানে 5 ইউজ করি, আমি এখানে 5 ইউজ করব। তাহলে 25 এর 5 গুণ হচ্ছে 125। যদি আমি এখানে 6 ইউজ করি তাহলে হতো আমার এখানেও 26 এর 6 গুণ, আবার এটা থেকে বড় হয়ে যাবে। তাহলে এটিকে যদি আমরা মাইনাস করি, দেখো তো আমাদের এখানে কত থাকবে, 5 আছে, 13 সমানতে 8, হাতে রয়েছে 1 3 18। এবার এখান থেকে আমি আরো 1 জোড়া নামাবো 36। এখন এইখানে 15 এর দ্বিগুণ, ঠিক আগের মতো 15 এর দ্বিগুণ হচ্ছে 30। এখন দেখো এখানে যদি 1 ইউজ করে, এখানে 1, 300 এর 1 গুণ হলে 300, এটি 1800। আমি বুঝতেই পারছি এটি আমি 6 গুণ যদি ইউজ করি, 6 গুণ, তাহলে 6 6 36 এর 6, তারপরে 6 0 0 3, তারপর হচ্ছে 3 6 18। আমার ডিরেক্ট ম্যাথটি মিলে যাচ্ছে 0। তাহলে এই সংখ্যাটিকে বর্গমূল করলে আমাদের आंसर হচ্ছে 156।
এখন বলছে সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। আমার কাছে আনসার জানতে চাচ্ছেন, আমার কাছে বলছে এটি কত অঙ্ক, একক, দশক, শতক, তার মানে শতক মানে 3 অঙ্ক, এর বর্গমূল হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি আনসার লিখব, হ্যাঁ আনসারটি আমরা একটু করে যদি এভাবে সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে সুন্দর হবে। 24 3 3 6 এর বর্গমূল 1156 যা 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি এইভাবে লিখলে আমার দুটো আনসার কমপ্লিট। আমি 3 অঙ্ক বিশিষ্ট লেখার পাশাপাশি আমি কাজ করে দেখাচ্ছি এত এর বর্গমূল 156 যা 3 অঙ্ক বিশিষ্ট, এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে উত্তর 3 অঙ্ক বিশিষ্ট, উত্তর হবে 3 অঙ্ক বিশিষ্ট। এখন পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তোমরা একটু দেখে নাও তোমাদের হাতে যদি কোশ্চেনের শীট থাকে। কোশ্চেন নাম্বার 4 এর যে তথ্য হচ্ছে খুবই সহজ। 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা সবাই জানো যে 2.1 নম্বর অধ্যায় আছে কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়। কখনো কখনো মৌলিক সংখ্যা -1 কত ন্যূনতম মাইনাস করলে পূর্ণবর্গ হবে, কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন ধর একটা ছোট্ট একটা एग्जांपल দিই। এই একটা সংখ্যা হচ্ছে 10, এটি পূর্ণবর্গ নয়, কিন্তু 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 9 হচ্ছে পূর্ণবর্গ, কারণ 3 স্কয়ার হচ্ছে 9, 3 স্কয়ার হচ্ছে 9, তার মানে 9 পূর্ণ। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় 10 থেকে কত বিয়োগ করলে এটি পূর্ণবর্গ হবে, তাহলে आंसर হবে 1। 10 এর সাথে 1 যোগ করলে 1 বিয়োগ করলে পূর্ণবর্গ হয়। এবার যদি প্রশ্ন করা হয় 10 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ, তাহলে আমি 10 এর সাথে যদি আমি এখানে 6 যোগ করি সেটি হবে 16। 16 হচ্ছে এটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 স্কয়ারে হচ্ছে 16। তাহলে 10 এর সাথে 6 যোগ করলে পূর্ণবর্গ হয়, 10 থেকে 1 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন যদি প্রশ্ন করা হয় 10 এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা 10 কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সহজ একটা एग्जांपल হচ্ছে 2 5। তাহলে নিয়ম হচ্ছে 10 এর সাথে যদি আমি 10 গুণ করি তখন হবে 100, যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ 10 স্কয়ার হচ্ছে 100। তাহলে যদি 10 এর সাথে 10 গুণ করি তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন 10 কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, দেখো 10 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 1 স্কয়ার। এইভাবে যে কোনো একটি সংখ্যার সাথে যোগ করে, বিয়োগ করে, অথবা সংখ্যাটির সাথে কোনো একটি সংখ্যা গুণ করে, অথবা ওই সংখ্যাটিকে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করে এটিকে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করা যায়। এটি কেমন ইউজ করে, যেমন দেখো তুমি কতগুলো শূন্যকে সাজিয়ে বর্গাকারে লিখবে। এখন তোমার কাছে শূন্য সংখ্যা হচ্ছে 99, কিন্তু তুমি চাচ্ছ তাদেরকে একটু বর্গ আকারে সাজাবে, কোথাও খালি থাকবে না। তাহলে তুমি একজন শূন্য যদি নিয়ে আসতে পারো, প্রতিটা বর্গে 10 জন করে করে রাখতে পারবে, এই পাশে 10 জন, এই পাশে 10 জন, তাহলে 1 যোগ করলে হচ্ছে। এই ধরনের সংখ্যাগুলো আমাদের কাজে লাগে। তো এই প্রশ্নের आंसर এবার আমরা খুব সহজ করে आंसरটি লিখে নিচ্ছি। 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা, 4 নম্বর কোশ্চেন। আমরা একটু আগে প্রশ্ন 245, অনেকের কাছে শীট নাই, যে 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে ঠিক আগের মতো উত্তরটাকে আমরা সাজিয়ে লিখব। উত্তর 245 সংখ্যাটিকে 245 এটিকে 3 দিয়ে ভাগ যাবে না, এটি 2 দিয়েও ভাগ যাবে না, তাহলে আমি 4 দিয়েও ভাগ যাচ্ছে না, আমি 5 দিয়ে ভাগ করব। 4 5 20, তারপরে আরো থাকবে 4 5 9 45,
এবার আমি 7 দিয়ে করলে 7। তাহলে এখানে এখন দিয়ে আমি যদি লিখি এখন, তাহলে আমি কি পাচ্ছি 245 সংখ্যাটি হচ্ছে 5 গুণন 7 গুণন 7। এই দুটি সংখ্যা হচ্ছে জোড়। মনে রাখবে জোড় যারা আছে এরা হচ্ছে পূর্ণবর্গ, যেমন 7 7 7 স্কয়ার, এখানে 5 হচ্ছে সিঙ্গেল। তাহলে 5 এর সাথে যদি আমি একটা 5 গুণ করি তাহলে 5 জোড়া লেগে 5 স্কয়ার হবে। তাহলে আবার যদি 5 দিয়ে যদি ভাগও করি তাহলে এটি বাদ যাবে, শুধু 7 আর 7 স্কয়ার হবে। তাহলে প্রশ্ন যদি করা হয় 245 কে কত গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে বলবো 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। যদি বলে 245 কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব, কারণ 5 দিয়ে ভাগ করলেই 5 বাদ যাবে, তখন 7 আর 7 স্কয়ার আকারে থাকবে। 7 গুণন 7 দুটি 7, আর একটা 5 যদি গুণ করি তাহলে 5 গুণন 5, অর্থাৎ 5 এক জোড়া হবে, 7 এক জোড়া হবে। তাহলে আমার যেহেতু এখানে প্রশ্ন হচ্ছে কত গুণ করলে, তাহলে আমি বলবো এখানে 7 দুইবার এবং 5 একবার আছে। সুতরাং 245 এর সাথে 5 গুণ করলে, 5 গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে। এটি আনসার। এখন তুমি গুণ করে দেখো এটি বর্গ হয় কিনা, অবশ্যই হবে। তুমি 245 সাথে 5 গুণ করো, যে রেজাল্ট আসবে সেটি বর্গ সংখ্যা হবে। বর্গ মানে যে কোনো দুটি সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এখন আসো পরের কোশ্চেন। আমরা খুব বেশি সময় নিচ্ছি না, আমাদের ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন থেকে যদি আমি আসি, এর পরের কোশ্চেনটি সারি সংখ্যা ও সারিতে, পরের কোশ্চেনটি নাম্বার 5, সারি সংখ্যা এবং সারি শূন্য সংখ্যা সমান রেখে 118 জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে। সারির সংখ্যা এবং সারির শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 180 জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে। আচ্ছা, এই প্রশ্নটিকে নিয়ম হচ্ছে বর্গ আকারে সাজাতে হলে কতজনকে সরিয়ে রাখতে হবে। যেমন ধরো কেউ যদি আমাকে বলে 10 কে যদি আমি বর্গ আকারে সাজাই কতজন সরিয়ে রাখতে হবে, আমি যদি 10 জনকে বর্গ আকারে সাজিয়ে লিখি, দেখো তো বর্গ, অর্থাৎ এই পাশে 3 জন, এই পাশে 3 জন, এদিকেও 3 জন, এদিকেও 3 জন, তাহলে আমি দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 1 সরিয়ে রাখতে হবে। 10 জন থেকে যদি 1 সরিয়ে রাখি তাহলে বর্গ আকারে সাজানো যায়। তাহলে এই প্রশ্ন হচ্ছে 1800 থেকে কতজন শূন্য, অর্থাৎ তোমার কাছে 1800 জন সোলজার আছে, এখান থেকে তুমি কতজনকে সরিয়ে রাখলে সবাইকে এভাবে একটা স্কয়ার আকারে, যখন আমরা পিটি করি না এভাবে অনেক পিটির সময় স্কয়ার আকারে সাজায়, অনেকে ট্রায়াঙ্গেল আকারে সাজিয়ে রাখে, তাহলে এইভাবে স্কয়ার আকারে যদি আমরা সাজিয়ে রাখি কতজন মাইনাস করতে হবে, এই প্রশ্নটি আমরা তাহলে শুরু করব আনসার। তাহলে প্রশ্নটি একটু লিখে নিচ্ছি, একটু বড় প্রশ্ন। প্রশ্নটি সারির সংখ্যা, তাহলে প্রশ্ন হচ্ছে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে, ওই যে শূন্য বলতে কি বর্গ, অর্থাৎ সব পাশে সমান থাকবে। এই পাশে যেমন 10টা যদি লাইন 10 জন থাকে তাহলে 10টা লাইন হবে, অর্থাৎ এইদিকে 10 এদিকে 10, এটাকে বলা হচ্ছে সারির সংখ্যা যা হবে শূন্য সংখ্যা তা হবে। সারির সংখ্যা যদি এরকম 10 লাইন হয় তাহলে প্রতিটা লাইনে শূন্য সংখ্যা হবে 10। সারির সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন শূন্য থেকে কতজন সরিয়ে রাখতে হবে,
কতজন সরিয়ে রাখতে হবে। খুব সহজ সিম্পল কোশ্চেন। আমরা এটাকে বর্গমূল করে নিব, আমাদের 1800 জন শূন্য। আচ্ছা ওকে, প্রশ্ন হচ্ছে যে শূন্য সংখ্যা আছে তাকে আমরা লিখে নিচ্ছি 1800 জন শূন্য। এটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল কিভাবে করে একটু আগে বলে আসছি, ডান দিক থেকে বামে জোড়া হবে। তাহলে এই যে বাম পাশে জোড়া হচ্ছে 18 হচ্ছে 3 স্কয়ারে 9, আবার 4 স্কয়ারে 16, 5 স্কয়ারে 25। তাহলে আমি 4 স্কয়ার ইউজ করতে পারি। 4 স্কয়ারে 16 হচ্ছে 2 0। আর যদি 5 স্কয়ার ইউজ করি আবার 18 থেকে বেশি হয়ে যাবে। এরপর হচ্ছে 4 এর দ্বিগুণ 8। 4 এর দ্বিগুণ যদি 8 হয়, এইবার দেখো এখানে যদি 2 ইউজ করি, এখানে 2, এখানে 3 ইউজ করলে এখানে 3। 83 3 গুণ 200 থেকে বেশি, তাহলে আমি 2 ইউজ করব। 82 82 এর দ্বিগুণ হচ্ছে 2 দুগুণে 4, 9 হাতে নাই, 8 দুগুণে 16। তাহলে এটি হচ্ছে 16 মাইনাস করো 6, এটা হচ্ছে 36। তাহলে এই সংখ্যাটিকে যদি আমি বর্গমূল করি তাহলে ভাগশেষ হচ্ছে 36। অর্থাৎ 36 জন শূন্যকে যদি আমি সরিয়ে রাখি তাহলে আমি 42টা সারি করতে পারবো। এভাবে 42টা সারি হবে। আবার প্রতিটা সারিতে 42 জন করে শূন্য থাকবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কয়টা সারি হবে? 42টা সারি হবে। প্রতিটা সারিতে কতজন হবে? 42 জন। কয়জনকে সরিয়ে রাখতে হবে? যেটা ভাগশেষ থাকে 36, এই 36 কে সরিয়ে রাখতে হবে। তাহলে প্রশ্ন থেকে যদি আমি উত্তর দেই, 1800 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এর ভাগশেষ আছে। পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যা থেকে সংখ্যা থেকে 36 সরিয়ে রাখলে এটি পূর্ণবর্গ হবে এবং এর বর্গমূল হবে কত? বর্গমূল হবে 42। তাহলে আমাকে বলছে সারির সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে 1800 জন থেকে কতজন সরিয়ে রাখতে হবে। তাহলে উত্তর হবে 36 জন সরিয়ে রাখতে হবে। উত্তর 36 জন শূন্য সরিয়ে রাখতে হবে। এটি হচ্ছে আমাদের আনসার। যে ভাগশেষ থাকবে, যেমন একটু আগে বলে আসছি না, 10 থেকে একজন সরিয়ে রাখলে 9 কে আবার বর্গ আকারে সাজানো যাবে। সো এবার পরের কোশ্চেনটি আসি। পরের কোশ্চেনটি আশা করি দেখো আমাদের খুব বেশি সময় হয়ে যাচ্ছে, তোমরা একটু মনোযোগ দাও, আশা করি পারবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটি বীজগণিতের পাঠ থেকে মনে হচ্ছে। হ্যাঁ, খুবই সহজ কোশ্চেন, আমরা বেশি সময় নিব না। নাম্বার 6 প্রশ্ন হচ্ছে x এর ভ্যালু -2, y এর ভ্যালু হচ্ছে 3 হলে, বীজগণিতের পাঠ থেকে হলে 3x অর্থাৎ 3 টাইমস অফ x - 2 টাইমস অফ y, এত থেকে -2x - 3y, এত থেকে এত এর বিয়োগফলের মান কত? বিয়োগফলের মান কত? আচ্ছা ওকে, উত্তর যদি আমি লিখি, উত্তর দেওয়া আছে, আগে লিখে নাও। দেওয়া আছে যে ভ্যালুগুলো আছে কত? x -2, y 3। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি কোনটা থেকে কোনটা বিয়োগ করব। এত থেকে এত এর বিয়োগফল, মানে এইটা থেকে বিয়োগ করবা,
তাহলে যার থেকে বিয়োগ করবা সেটাকে আগে লিখবা 3x - 2y। এখান থেকে আমি বিয়োগ করব কাকে, এত থেকে এত বিয়োগ, তাহলে -2x - 3y এটাকে আমি বিয়োগ করব। এখন দুটি মেথডে আমরা করতে পারবো, আমি সরাসরি x এর মান y এর মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারবো, অথবা আগে ক্যালকুলেশন করে আমি পরে মান বসাবো। তাহলে আমরা আগে ক্যালকুলেশন করে নিচ্ছি, এটি সহজ। এই সংখ্যার শুরুতে ইনভিজিবল প্লাস, এই ব্র্যাকেটের শুরুতে প্লাস আর এই ব্র্যাকেটের শুরুতে মাইনাস। তাহলে এই ব্র্যাকেটের শুরুতে যে প্লাস আছে সেটি দেখা যাচ্ছে না, ইনভিজিবল, অদৃশ্য। এই প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। কিন্তু এই মাইনাস দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2x, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3y। এখন একটু ক্যালকুলেশন করো, দেখো প্লাসের হচ্ছে 3x, এখানে 2x, তাহলে প্লাসের একসাথে হচ্ছে 5x, মাইনাসের হচ্ছে 2x, প্লাসের হচ্ছে 3x, তাহলে সরি y, প্লাসের একটা y থাকবে। এখন আমার কাজ করব 5, এবার x এর মানটি বসাবো -2 প্লাস y এর মান হচ্ছে 3। এখন যদি আমি আনসার ইউজ করি 5 2 10, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাসের 10 আর প্লাসের হচ্ছে 3, একসাথে আনসার হচ্ছে -7, কারণ মাইনাসের 10 প্লাসের 3, তাহলে আমার আনসার কি হবে, আনসার অথবা উত্তর -7। তাহলে আমাদের পরের কাজটি কমপ্লিট। এখন এরপরে কোশ্চেনটি আসে খুবই সিম্পল। 8 নম্বর কোশ্চেন যদি আমরা দেখে আসি, নাম্বার 8। নাম্বার 8 কোশ্চেন হচ্ছে খুবই সহজ, ভাগ অঙ্ক। আমরা জানি যে এখানে চাইছে ভাজক এবং ভাজ্য। তাহলে আমরা যদি বলি 8 নম্বর কোশ্চেনটি খুব সহজ, 2a² - 7ab প্লাস 6b²। এই সংখ্যাটিকে, এটাকে আমরা ভাগ করব, এতকে 2a প্লাস -3b দ্বারা ভাগ, 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আই থিংক এরকমই হবে কোশ্চেন, ভাগফল কত হবে। ওকে, যাকে ভাগ করব তাকে মাঝখানে রাখবো। এখানে 2a² - 7ab প্লাস 6b², এই সংখ্যাটিকে আমি ভাগ করব কত দিয়ে, 2a - 3b। এই ভাগগুলো অনেক স্টুডেন্ট, আমরা যখন 7 ক্লাসে হঠাৎ করে যখন যাই, অনেকেই এরকম ভাগগুলো পারে না, এবং উপরের ক্লাসের অনেক স্টুডেন্টও কিন্তু এরকম ভাগগুলো পারে না। খুবই সহজ টেকনিক হচ্ছে, এখানে যে বড় সংখ্যাটি a², এখানে a, তাহলে এই যে বড় সংখ্যাটি 2a², এটিকে আমি এখানকার 2a দিয়ে আমি ডিভাইড করব। ডিভাইড করলে এখানে থাকবে একটা a, 2 এর সাথে 2 কাটা যাবে, ভাগ কর, তাহলে এই a হবে। এখন এই a কে আমি এদের সাথে মাল্টিপ্লাই করব, তাহলে a দিয়ে 2² কে মাল্টিপ্লাই করলে 2a², a এর সাথে যদি আমি -3b মাল্টিপ্লাই করি মানে -3ab। এখন আমি মাইনাস করব, মাইনাস করলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা বাদ, তাহলে প্লাসের 3ab মাইনাসের 7, তাহলে মাইনাসের থাকবে 4ab। এখান থেকে আমি 6 + 6b² নিয়ে আসব। এবার দেখো এখানে শুরুতে হচ্ছে 4ab, এখানে শুরুতে হচ্ছে 2a, তাহলে দেখো তো এখানে শুরুতে হচ্ছে -4ab, আর এটাকে যদি আমি -4ab টাকে এখানকার শুরুতে 2a, যদি আমি a কাটা 2 এর সাথে 2, তাহলে -2b থাকবে, তাহলে -2b। এখন -2b দিয়ে এটা পুরোটাকে এবার মাল্টিপ্লাই করব। -2b এর সাথে তুমি যদি এটা পুরোটা মাল্টিপ্লাই করো, আমি এখানে একটু দেখাই, -2b এর সাথে 2a -3b যদি মাল্টিপ্লাই করো, প্লাসে মাইনাসে -4ab, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6b²। দেখো তো চলে আসে এখানে। এবার এখানে লিখাও -4ab প্লাস 6b²। এখন যদি আমি মাইনাস করি, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস। দেখো সব কিছু সেম এবং অপোজিট, শূন্য। তাহলে আমাদের ভাগফল আনসারটি হচ্ছে, সুতরাং ভাগফল কত, ভাগফল হচ্ছে ভাগ করার পর যে আনসার আসবে a - 2b, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে উত্তর ভাগফল এত, এখানে ভাগফল হচ্ছে এত, তাহলে আমি যদি আনসার আলাদাভাবে লিখি তাহলে সুন্দর, a - 2b হচ্ছে আমাদের আনসার। সো দুটি কোশ্চেন, নাম্বার 9 একটু দেখে নাও তোমরা, নাম্বার 9 কোশ্চেনটি।
নাম্বার 9 কোশ্চেনটি হচ্ছে সরল করা। তোমরা ক্লাস 5 এবং 6 এ এই ম্যাথগুলো করে আসছো। নাম্বার 9 আমি প্রশ্নটি লিখে নিচ্ছি আগে। 2 সিম্পলিফিকেশন থেকে 6 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে -2, তারপরে হচ্ছে 4, দেন -3 first bracket, and then second bracket, and then third bracket. Just simplify this one. Just we have to apply the formula of BODMAS. That means BODMAS means bracket, first one. So first bracket এর মধ্যে কাজটা আগে করে নিচ্ছি। যেমন দেখো 2 third bracket 6 -3 second bracket -2. ফার্স্ট ব্র্যাকেটের কাজটা তুমি যদি করে নাও 4 1, তাহলে এখানে কত থাকবে 4 3 তে 1। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। থার্ড ব্র্যাকেট 6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই 3টা রেখে দেওয়ার পরে এখানে যদি তুমি যদি করো -2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আফটার অল -2 থাকে। -2টা লিখে নিচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটে এখানে প্রয়োজন হবে না। অথবা তোমরা যদি করো এখান থেকে আই থিংক দিস ইজ দ্য বেস্ট, -2 এই দুটাকে মাল্টিপ্লাই করলে দেন থার্ড ব্র্যাকেট। নাও 2 and then 6। এখন দেখো মাইনাস মাইনাস প্লাস, 3 2 যা 6 6 6 হচ্ছে 3 2 যা 6 আর 2, দেন এটাকে আমি লিখতে পারি 6 6 12 আর 12 দুগুণ হচ্ছে 24। তার মানে আমাদের आंसर হচ্ছে आंसर 24। খুবই সহজ এবং সিম্পল কোশ্চেন। নেক্সট এর পরের কোশ্চেনটি হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের মধ্যে। এই সিম্পলিফিকেশন তোমরা অলমোস্ট ইউ হ্যাভ স্টার্টেড ফ্রম ক্লাস 5, সো টু মাচ ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেনটি হচ্ছে নাম্বার 10, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন। খুব মজার একটি কোশ্চেন। x to the power 4 minus 7x cube plus twice x plus twice x minus 11. This is an algebraic equation, algebraic expression. এই algebraic রাশিটির বীজগাণিতিক যে রাশিটির x cube এর সহগ, x cube এর সহগ, x cube এর সহগ থেকে কি করবা, সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফল, অর্থাৎ ধ্রুবক পদের বিয়োগফলের মান কত। কিছু জিনিস তোমাকে জানতে হবে, একেবারে সহজ आंसर। যেমন ধরো আমি একটা एग्जांपल দেই, x² + 2x + 1। এই যে জিনিসটা এখানে একটা বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিটাকে এটাকে বলে x², যার সহগ হচ্ছে ইনভিজিবল 1, এখানে 9 মানে 1। এখানে x এর সহগ হচ্ছে +2, এখানে x² এর সহগ হচ্ছে +1। আর এখানে যেহেতু x নাই, এটাকে বলা হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুব মানে কনস্ট্যান্ট, যেখানে x নাই। এভাবে y দিয়েও হতে পারে। তাহলে এখন দেখো প্রশ্ন হচ্ছে x³ এর সহগ, তাহলে x³ এর শুরুতে হচ্ছে, অর্থাৎ x³ এর সহগ বলতে বোঝাচ্ছে x³ ছাড়া বাকি যা থাকবে, যেমন -7। আবার যদি এরকম থাকে দেখো ab 7x³, এখন যদি বলে x³ এর সহগ তাহলে 7ab হবে, +7ab, অর্থাৎ x³ ছাড়া বাকি যারা তার সাথে গুণ আকারে থাকবে এরা হচ্ছে, অথবা ভাগ আকারে থাকবে এরা। তাহলে আমাকে বলছে এখানে x³ এর সহগ, তাহলে উত্তরটি আমি কি লিখব? উত্তর আগে একটু আলাদাভাবে লিখে নাও। উত্তর x³ এর সহগ, x³ এর সহগ ইকুয়াল -7। এবার এরপরে আসছে ধ্রুবপদ, মানে ধ্রুবক যার সাথে x নাই, ধ্রুবক সমান 11। তাহলে এখন ওদের প্রশ্ন আকারে সাজাও, কার থেকে কাকে মাইনাস করবা? x³ এর সহগ থেকে। তাহলে x³ এর সহগ হচ্ছে -7, এটা থেকে আমি মাইনাস করব কাকে? ধ্রুবক পদটাকে মাইনাস করব। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে x³ এর সহগ, এটা হচ্ছে ধ্রুবক পদ। x³ এর সহগ থেকে ধ্রুবক পদটিকে মাইনাস করব। তাহলে এই ব্র্যাকেটের শুরুতে হচ্ছে ইনভিজিবল প্লাস, প্লাসে মাইনাসে -7, এই ব্র্যাকেটের শুরুতে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে +11, +11 -7। তোমার পকেটে 11 টাকা আছে, দোকানে গিয়ে 60 টাকা খরচ করছো, তাহলে আর কয় টাকা থাকবে? 4 টাকা থাকবে।
তাহলে আনসার হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি আনসার 4। তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 4। এইভাবে তোমাদের 10টি কোশ্চেন আমি চেষ্টা করেছি যে এই প্রশ্নগুলো অত্যন্ত সুন্দর এবং সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। কারণ একজন ছাত্র শুধু অ্যাসাইনমেন্ট জমা দিবে না, একটু বুঝে অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো জমা দিতে পারলে তোমার এখানেও কাজে লাগবে, বুঝে কমপ্লিট হলো, দেন আবার অ্যাসাইনমেন্ট সাবমিটের ক্ষেত্রেও কাজে লাগবে। আর হচ্ছে যে সম্পাদ্য যে ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে 2, এটি আমি একটু পরে কন্টেন্টে আমি আরেকটা কন্টেন্ট বানাবো, সেই কন্টেন্টে কোশ্চেন 2 আমি আপলোড করব। সো আশা করি তোমরা সবাই আমার এই লেকচারটি বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, তোমরা অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে কমেন্টস করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমার একটি শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওর সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।